আমার মেকআপের ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি চমকে উঠলাম যখন সে বলল, মা, এই পাউডার তোমার চেহারার চমক বাড়াবে, কিন্তু তুমি না সাজলেও আমার কাছে সবচেয়ে সুন্দর। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে দেখতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। পার্টির আগে প্রস্তুতি নিচ্ছিলাম আমি। পুরনো প্রেসড পাউডার শেষ হয়ে গিয়েছিল। ছেলে জানতে পেরে দোকান থেকে নতুন কিনে এনে আমার ড্রেসিং টেবিলের সামনে বসল। আমি চুল আঁচড়াচ্ছিলাম। পার্টির অন্যতম অতিথি ছিলাম আমি, ভালো করে সাজার ইচ্ছা ছিল। ছেলে পাউডারের কৌটো খুলে আমার দিকে এগিয়ে দিল। পাউডারের মিঠা গন্ধ আমার নাকে এলো। আয়নায় নিজেকে দেখছিলাম আমি, ছেলেকে আমার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কিন্তু তার চোখের দৃষ্টি এমন ছিল যা দেখে আমার বুক শিহরিত হয়ে উঠল। সে আমার কাঁধে হাত রাখল। আয়নায় চোখাচোখি হলো আমাদের। তার চোখে সেই মুহূর্তে আমি দেখলাম এক গভীর অনুরাগ, যা একজন সন্তানের মায়ের প্রতি থাকার কথা নয়। তুমি কি বলছো? আমার গলা শুকিয়ে এলো। মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে একজন পুরুষ যেভাবে একজন নারীকে কামনা করে সেভাবে দেখি কি। তার কথা শুনে আমার হাত থেকে পাউডার পাফ পড়ে গেল। আয়নায় নিজের মুখ দেখলাম, ফ্যাকাশে, ভয়ে বিবর্ণ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি মিত্র। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত মিত্র, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর তন্ময়া। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। তন্ময়া ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পরিবারের জীবন ছিল মোটামুটি স্বাভাবিক, যতক্ষণ না সেই ঘটনাটি ঘটেছিল। শনিবারের সেই সন্ধ্যায় আমরা আমার স্বামীর অফিসের বার্ষিক অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সুদীপ্ত তার সহকর্মীদের সাথে কিছু জরুরি আলোচনা সারতে আগেই চলে গিয়েছিল। আমি আর আমার ছেলে অভিজিৎ বাড়িতে ছিলাম। তন্ময়া তার বান্ধবীর বাড়িতে থাকার জন্য গিয়েছিল। আমি আমার বেডরুমে বসে মেকআপ করছিলাম। প্রেসড পাউডার শেষ হয়ে গেছে দেখে অভিজিৎকে কাছের দোকান থেকে একটা কিনে আনতে বললাম। সে যখন ফিরে এলো, আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। মা, এই পাউডার তোমার চেহারার চমক বাড়াবে, সে বলল, আমার চোখে চোখ রেখে। কিন্তু তুমি না সাজলেও আমার কাছে সবচেয়ে সুন্দর। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে দেখতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। এই কথাগুলো শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি ভেবেছিলাম ভুল শুনলাম। কিন্তু তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি দেখে আমি বুঝলাম যে আমি ঠিকই শুনেছি। অভিজিৎ, তুমি কি বলছ? তুমি আমার ছেলে, আমি বললাম, আমার কণ্ঠস্বর কাঁপছিল। মা, সে একটু ঝুঁকে আমার দিকে তাকাল। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে একজন পুরুষ যেভাবে একজন নারীকে কামনা করে সেভাবে দেখি। আমার হাত থেকে পাউডার পাফটা পড়ে গেল। আমি আয়নায় নিজের মুখ দেখলাম, ফ্যাকাশে, ভয়ে বিবর্ণ। আমি ভাবতেই পারছিলাম না কিভাবে এমন একটা পরিস্থিতি মোকাবেলা করব। তার চোখে তখন একটা অদ্ভুত চাহনি ফুটে উঠল। এক মুহূর্তে তার চোখের মণি আশ্চর্যজনকভাবে প্রসারিত হল, একেবারে কালো হয়ে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভি, তোমার চোখ! কি হয়েছে তোমার চোখে? তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। মা, তুমি লক্ষ্য করেছ? আমি আসলে অভিজিৎ নই। আমি ঘরের দরজার দিকে দৌড়াতে গেলাম, কিন্তু সে আমার রাস্তা আটকে দাঁড়াল। তার হাত আমার কাঁধে এসে পড়ল। আমি অভিজিৎ নই মা, সে পুনরাবৃত্তি করল, তার কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল, গভীর, অচেনা। আমি অভিজিৎকে শুধু ব্যবহার করছি। আমাকে প্রবেশ করতে সে আমন্ত্রণ জানিয়েছিল। আমার মাথা ঘুরছিল। একই ছেলে পাগল হয়ে গেছে? নাকি এটা কোনো ভয়ানক মজা? তুমি কি বলছ? তুমি কে? আমি অনেক বছর ধরে তোমাদের সাথে আছি। তোমাদের বাড়িতে, তোমাদের জীবনে। তুমি আমাকে দেখতে পাওনি, কিন্তু আমি সবসময় এখানে ছিলাম। এই বক্তব্য শুনে আমার মনে হলো আমার জীবনের মাটি সরে যাচ্ছে আমার পা থেকে। একই ছেলের মানসিক অসুস্থতা? নাকি আরও কিছু? সুদীপ্ত, আমি চিৎকার করে ডাকলাম, যদিও জানতাম সে বাড়িতে নেই। তোমার স্বামী তোমাকে শুনতে পাবে না, অভিজিৎ বা যে কেউ এই শরীরে ছিল, বলল। তাছাড়া আমি তাকেও পেয়ে গেছি। কি মানে? আমি জিজ্ঞেস করলাম, আমার কণ্ঠস্বর কাঁপছিল। তার আচরণ লক্ষ্য করনি?
গত কয়েক সপ্তাহে সে কতটা বদলে গেছে। সেও আমার আমি ভেবে দেখলাম সুদীপ্ত সত্যিই অদ্ভুত আচরণ করছিল সম্প্রতি। রাতে ঘুমাতে যেত না, খাওয়া দাওয়া খুব কম করত, আর বেশিরভাগ সময় বাড়ির পুরনো সেই বেসমেন্টে কাটাত, যেখানে আমরা কখনোই যেতাম না। তুমি কি চাও? আমি জিজ্ঞেস করলাম, আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। আমি তোমাদের সবাইকে চাই। তোমাদের পরিবারকে। তোমাদের বাড়িকে। তোমরা যে প্রাণশক্তি বহন করো তা আমার জীবনধারণের জন্য অপরিহার্য। তুমি কি কোনো ভূত? আমি হাসি চেপে জিজ্ঞেস করলাম, কারণ এটা অবিশ্বাস্য শোনাচ্ছিল। সে হাসল। ভূত? না, আমি তার চেয়ে অনেক বেশি পুরানো, অনেক বেশি শক্তিশালী। আমি একজন অদৃশ্য। আমরা অদৃশ্য জগতের অধিবাসী। আমরা তোমাদের পাশাপাশি বাস করি, কিন্তু তোমরা আমাদের দেখতে পাও না। আমরা শুধু তখনই দৃশ্যমান হই যখন আমরা তোমাদের শরীর ব্যবহার করি গিয়ে। এমন কোনো জিনিসে বিশ্বাস করা আমার পক্ষে অসম্ভব ছিল। কিন্তু আমার ছেলের চোখের সেই অস্বাভাবিক দৃষ্টি, তার পরিবর্তিত স্বর, এসবও বিশ্বাস করা অসম্ভব ছিল। আমাদের পরিবারকেই কেন বেছে নিলে? এটা তোমার দাদির কারণে, সে বলল। আমার দাদি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমার দাদি মারা গেছেন বহু বছর আগে। হ্যাঁ। তিনি আমাদের সম্পর্কে জানতেন। তিনি আমাদের দেখতে পারতেন। আর তিনি আমাদের একজনকে আটকে রেখেছিলেন, আমার প্রিয় ভাইকে। এখন আমি তাকে মুক্ত করতে এসেছি। আমার দাদি সম্পর্কে অনেক গল্প শুনেছিলাম, লোকেরা বলতো তিনি নাকি কিছু দেখতে পেতেন, অন্যরা যা দেখতে পেত না। আমি সবসময় ভেবেছিলাম এগুলো শুধুই কাল্পনিক গল্প। তোমার ভাই কোথায়? তোমাদের বাড়ির বেসমেন্টে। একটি বন্ধ দরজার পিছনে। তোমরা যাকে স্টোরেজ রুম বলে ডাকো। আমি ভেবে দেখলাম। আমাদের বেসমেন্টে একটা ছোট্ট ঘর আছে যা সবসময় তালাবদ্ধ থাকে। আমরা কখনোই সেই ঘরে প্রবেশ করিনি, কারণ চাবি হারিয়ে গিয়েছিল বহু বছর আগে। আমরা যখন এই বাড়িতে এসেছিলাম, আমরা ভেবেছিলাম ঘরটা বন্ধ করা আছে কারণ সেখানে জঞ্জাল বা পুরনো জিনিসপত্র রাখা আছে। তুমি যদি তোমার ভাইকে মুক্ত করতে চাও, তাহলে সেটা করো, আমি বললাম সাহস সঞ্চয় করে। কিন্তু আমার পরিবারকে ছেড়ে দাও। এত সহজ নয়, সে বলল। তোমার দাদি একটি প্রাচীন মন্ত্র ব্যবহার করেছিলেন। শুধুমাত্র তার রক্তের কেউ সেই বন্ধন ভাঙতে পারে। আমি তার রক্তের, আমি বললাম। আমি কি করতে পারি? তোমাকে আমাদের সাহায্য করতে হবে। তোমাকে সেই ঘরে যেতে হবে, দরজা খুলতে হবে, এবং আমার ভাইকে মুক্ত করতে হবে। ভয়ে ও সন্দেহের মধ্যে আমি ভাবলাম, এই অপার্থিব জীবের কথা বিশ্বাস করা কি ঠিক হবে? কিন্তু তখন আমার মনে হল, এটাই হয়তো একমাত্র উপায় আমার পরিবারকে বাঁচানোর। ঠিক আছে, আমি বললাম। আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আমার এবং আমার পরিবারের সাথে কোনো ক্ষতি হবে না, এই প্রতিশ্রুতি দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে বলল, যদিও আমি তার কথা বিশ্বাস করতে পারিনি। আমরা বেসমেন্টে নেমে গেলাম। আমাদের বাড়িটা প্রায় ১০০ বছরের পুরনো, এবং বেসমেন্টটা ছিল সবসময় একটু ভয়ঙ্কর। পাতলা হলুদ আলো সিঁড়ি দিয়ে নেমে আমরা পুরনো দেয়ালের ধারে ঘেঁষে চললাম। বেসমেন্টের শেষ প্রান্তে ছিল সেই দরজা, যেটা আমরা কখনো খুলিনি। দরজার সামনে দাঁড়িয়ে আমি লক্ষ্য করলাম, এর গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা আছে, যেন কোনো প্রাচীন ভাষায় লেখা, যা আমি পড়তে পারছিলাম না। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। সুরক্ষা মন্ত্র, অভিজিতের শরীরে থাকা অদৃশ্যটি বলল। তোমার দাদি জানতেন কিভাবে আমাদের আটকে রাখতে হয়। আমাকে কি করতে হবে? তোমার হাত দরজায় রাখো এবং বলো, আমি তোমাকে মুক্ত করার আদেশ দিচ্ছি। আমার রক্তের শক্তিতে বন্ধন ভেঙে যাক। আমি আমার হাত দরজায় রাখলাম এবং শব্দগুলো উচ্চারণ করলাম। কিছুই ঘটল না। আরেকবার বলো, সে বলল, তার কণ্ঠস্বর উদ্বিগ্ন শোনাচ্ছিল। আরও জোরে। আমি আবার চেষ্টা করলাম, এবার আরও জোরে। হঠাৎ করে আমার হাত থেকে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। দরজার উপরের চিহ্নগুলো আলোকিত হয়ে উঠল। একটা হালকা শব্দ হল, এবং দরজা আপনা-আপনি খুলে গেল। ঘরের ভিতরে ঘন অন্ধকার ছিল। আমি আলো জ্বালানোর জন্য দেয়ালে হাতড়াতে লাগলাম। আলো জ্বালিও না, অদৃশ্যটি বলল, অভিজিতের কণ্ঠে। আমার ভাই আলো সহ্য করতে পারে না, দীর্ঘদিন অন্ধকারে থাকার পর। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। ভেতরে বাতাস ছিল ভারী, ঘুমন্ত। আমার মনে হল ঘরটা অনেক বড়, যতটা বাইরে থেকে দেখাচ্ছিল তার থেকেও বড়। আমি আস্তে আস্তে এগোতে লাগলাম, অন্ধকারে ঠক্কর না খাওয়ার জন্য সাবধানে পা ফেলে।
ভাই, অদৃশ্যটি ডাকল। আমি তোমাকে মুক্ত করতে এসেছি। একটা ক্ষীণ আওয়াজ ভেসে এলো ঘরের অন্ধকার থেকে, একটা শ্বাসের শব্দ, ফিসফিস করে কথা বলার মতো। আমি আরও এগিয়ে গেলাম, আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধুকপুক করছিল। হঠাৎ ঘরের মাঝখানে একটা ছায়া নড়ে উঠল। আমি থমকে দাঁড়ালাম। ছায়াটা ক্রমশ উঁচু হয়ে উঠল, যেন কেউ দাঁড়াচ্ছে। তুমি এসেছ, একটা ক্ষীণ স্বর বলল। এতদিন পর গু? হ্যাঁ ভাই, আমার পেছনে দাঁড়ানো অদৃশ্যটি বলল। আমি তোমাকে মুক্ত করতে এসেছি। আর এই মানবীকে ব্যবহার করে আমরা সেই বন্ধন ভেঙেছি। অন্ধকারের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে এলো, লম্বা, সরু আঙুলওয়ালা একটা হাত, যা মানুষের চেয়ে অনেক বেশি লম্বা ছিল। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ভয় পেজো না, ছায়াটি বলল। আমি তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাকে মুক্ত করেছ গু। হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো। আমার দাদি এই জীবটিকে বন্দী করেছিলেন, তার নিশ্চয়ই কারণ ছিল। এটা কি ঠিক হলো, একে মুক্ত করে দেওয়া? তোমরা আমাদের ছেড়ে দেবে তো, তাই না? আমি জিজ্ঞেস করলাম, আমার কণ্ঠস্বর কাঁপছিল। ছায়াটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা অদ্ভুত শীতল হাসি শোনা গেল। আমরা কৃতজ্ঞ, সে বলল। কিন্তু আমাদের অনেক শক্তি ফিরে পেতে হবে। এবং তোমাদের পরিবার। তোমরা আমাদের জন্য উত্তম বাসস্থান গু। আমার বুক ভয়ে সংকুচিত হয়ে গেল। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, আমি অভিজিতের দেহে থাকা অদৃশ্যটিকে বললাম। আমি বলেছিলাম তোমাদের ক্ষতি হবে না, সে বলল। এবং তা হবে না। তোমরা বেঁচে থাকবে। তোমরা এমনকি জানতেও পারবে না যে আমরা তোমাদের ভিতরে আছি। আমরা শুধু তোমাদের শক্তি ব্যবহার করব গো। আমি জানতাম এটা একটা ভুল ছিল। আমার দাদি এদের একে বন্দী করেছিলেন কারণ এরা বিপজ্জনক। আমি আমার পরিবারকে বিপদে ফেলেছি। কিন্তু তখনই আমার মনে পড়ল কিছু জিনিস, আমার দাদির ডায়েরি, যা আমি পড়েছিলাম অনেক বছর আগে। তিনি লিখেছিলেন এই অদৃশ্যদের সম্পর্কে এবং কিভাবে তাদের আটকে রাখা যায়। তিনি লিখেছিলেন যে তাদের বিরুদ্ধে একটাই জিনিস কাজ করে, পবিত্র জল। আমার মনে পড়ল, বেসমেন্টের একপাশে একটা পুরনো সিঙ্ক আছে, যেখানে আমার দাদি তার জিনিসপত্র ধুতেন। এবং সেই সিঙ্কের নিচে একটা ছোট্ট শিশি রাখা ছিল পবিত্র জলের, তার মৃত্যুর পরও কেউ সেটা অপসারণ করেনি। আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করলাম ঘরের দরজার দিকে। তুমি কোথায় যাচ্ছ? অভিজিতের দেহে থাকা অদৃশ্যটি জিজ্ঞেস করল। আমি শুধু একটু ভয় পেয়েছি, আমি বললাম, আমার কণ্ঠস্বর কাঁপানোর চেষ্টা করে। আমি বেসমেন্টে বেশি সময় থাকতে পছন্দ করি না গিয়ে। সেজন্য ভয় পাবার কিছু নেই, ছায়াটি বলল, এখন ঘরের অন্ধকার থেকে আরও বেরিয়ে আসছিল। আমরা এখন তোমাদের সাথেই থাকব। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম, বেসমেন্টের আরেক প্রান্তের দিকে ছুটলাম, যেখানে সিঙ্কটা ছিল। আমার পেছনে পদশব্দ শুনতে পেলাম, তারা আমার পিছু নিয়েছিল। আমি সিঙ্কের কাছে পৌঁছে নিচে হাত ঢুকালাম, পবিত্র জলের শিশির জন্য হাতড়াতে লাগলাম। আমার আঙুল একটা ঠান্ডা কাচের শিশি স্পর্শ করল। আমি সেটা টেনে বের করলাম। কি করছো তুমি? অভিজিতের কণ্ঠ জিজ্ঞেস করল, এখন আমার কাছাকাছি। আমি ঘুরে দাঁড়ালাম এবং শিশির মুখ খুললাম। দূরে থাকো, আমি সাবধান করলাম। ওটা কি? ছায়াটি জিজ্ঞেস করল, এখন অন্ধকারের মধ্য থেকে এগিয়ে আসছিল। আমার দাদির একটা উপহার, আমি বললাম, তারপর শিশি থেকে পবিত্র জল ছিটিয়ে দিলাম ওদের দিকে। একটা তীব্র, অমানবিক চিৎকার শোনা গেল। অভিজিতের দেহ হিংস্রভাবে কেঁপে উঠল, যেন কেউ তার মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ছায়াটি পিছিয়ে গেল, একটা ধোঁয়ার মেঘের মতো কুণ্ডলি পাকিয়ে। তুমি আমাদের ধোঁকা দিয়েছ, ছায়াটি রাগে গর্জন করে উঠল। তোমরাও আমাকে ধোঁকা দিয়েছিলে, আমি বললাম, আরও জল ছিটিয়ে দিলাম। ছায়াটি আরও সংকুচিত হয়ে গেল, তারপর আবার সেই বন্ধ ঘরের দিকে ফিরতে শুরু করল। কিন্তু আমি সেটা বুঝতে পেরেছিলাম। তোমার ফেরার জায়গা নেই, আমি বললাম, তার পিছু নিয়ে। আমি তোমাকে আর কখনো আমার পরিবারের কাছে আসতে দেব না গিয়ে। আমি ঘরের দরজার কাছে পৌঁছালাম এবং বাকি জল ছিটিয়ে দিলাম দরজার চৌকাঠে। ছায়াটি আরও সংকুচিত হয়ে গেল এবং আমার ছেলের দেহ থেকে একটা কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো, যেন একটা দীর্ঘশ্বাস। অভিজিৎ মাটিতে পড়ে গেল। আমি তার কাছে দৌড়ে গেলাম। অভি, আমি তাকে ডাকলাম, তার মুখে হাত বুলিয়ে। ঠিক আছো তুমি? তার চোখ খুলল, এবার সেই অদ্ভুত দৃষ্টি আর ছিল না। মা, সে বলল বিভ্রান্ত স্বরে। আমরা বেসমেন্টে কেন? কি হয়েছিল? কিছু না, আমি তাকে জড়িয়ে ধরলাম। সবকিছু ঠিক আছে। এখন
কিন্তু আমি জানতাম সবকিছু ঠিক ছিল না। কারণ ছায়াটি, সেই বন্দি অদৃশ্য, এখনও সেই ঘরের অন্ধকারে ছিল। এবং অন্য অদৃশ্যটি? সে কোথায় গেল? আমি অভিজিৎকে উপরে নিয়ে এলাম এবং সোফায় শুইয়ে দিলাম। সে ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু আঘাতপ্রাপ্ত নয়। আমি জানতাম আমার সময় কম, তাই আমি দ্রুত কাজে লেগে গেলাম। আমি দাদির ডায়েরিটি খুঁজতে শুরু করলাম। কয়েক বছর আগে আমি সেটি পড়েছিলাম এবং আবার দরকার হলে বলে একটি বাক্সে সংরক্ষণ করেছিলাম। আমার অ্যাটিকে উঠে গেলাম, যেখানে আমরা পুরনো পারিবারিক জিনিসপত্র রাখতাম। আমি একটি ধুলো ভরা বাক্স টেনে বের করলাম এবং ডায়েরিটি খুঁজে পেলাম, একটি পুরনো, বাদামি চামড়ার বাধাই করা বই, পৃষ্ঠাগুলি হলুদ হয়ে গেছে। আমি দ্রুত পৃষ্ঠাগুলি ওল্টাতে শুরু করলাম, প্রাসঙ্গিক তথ্যের সন্ধান করছিলাম। আমি একটি পৃষ্ঠা খুঁজে পেলাম যেখানে দাদি ও অদৃশ্যদের কি সম্পর্কে লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে তারা ছিল প্রাচীন সত্তা, মানুষের ইতিহাসের চেয়েও পুরনো। তারা মানব ইন্দ্রিয়ের বাইরে বাস করত, কিন্তু মাঝে মাঝে মানব জগতে প্রবেশ করত, বিশেষ করে পুরনো বাড়িতে, যেখানে কুপর্দা পাতলা ছিল। দাদি লিখেছিলেন যে অদৃশ্যরা মানব শরীরকে আবাস হিসাবে ব্যবহার করতে চায়, কারণ তারা এভাবেই আমাদের জগতে শক্তি সংগ্রহ করতে পারে। তারা মানুষদের ভিতরে প্রবেশ করতে পারে যখন মানুষরা দুর্বল হয়, ঘুমের সময়, অসুস্থ থাকার সময় বা তীব্র আবেগের মুহূর্তে। আমার মনে হল আমার স্বামী সুদীপ্ত। সে ইদানিং খুব অসুস্থ ছিল। খুব সম্ভবত একটি অদৃশ্য তার মধ্যে প্রবেশ করেছিল। আমাকে তাকেও উদ্ধার করতে হবে। ডায়েরিতে আরও পরে আমি খুঁজে পেলাম যে দাদি লিখেছিলেন কিভাবে অদৃশ্যদের প্রতিরোধ করা যায়। পবিত্র জল ছাড়াও তিনি লবণ, শাগে এবং অন্যান্য ঘরোয়া উপাদান ব্যবহার করতেন। তিনি বিশেষভাবে একটি মন্ত্র লিখেছিলেন, যেটি তিনি নাকি একজন দৃষ্টিমান থেকে শিখেছিলেন, এমন কেউ যিনি অদৃশ্যদের দেখতে পারতেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। আমি ডায়েরিটি নিয়ে নিচে নেমে এলাম এবং রান্নাঘরে গেলাম। আমি একটি বোতল লবণ বের করলাম এবং দ্রুত কাজে লেগে গেলাম। ডায়েরি অনুসারে আমি 5টি লবণের পাত্র তৈরি করলাম এবং বাড়ির প্রতিটি প্রবেশপথে রাখলাম, দরজাগুলিতে, জানালাগুলিতে, এমনকি চিমনিতেও। আমি মন্ত্রটিও অনুশীলন করলাম, বিশ্বাস থাক বা না থাক, আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। আমার পরিবার বিপদে ছিল। যখন আমি প্রস্তুতি শেষ করলাম, আমি জানতাম আমাকে এখন সুদীপ্তকে উদ্ধার করতে হবে। আমি জানতাম না সে কোথায় ছিল, কিন্তু আমি অনুমান করেছিলাম যে সে অনুষ্ঠানে থাকবে, যেখানে সে আগে গিয়েছিল। আমি অভিজিৎকে একটি নোট লিখে ছেড়ে গেলাম, যাতে যদি সে জেগে উঠে তো জানতে পারে আমি কোথায় গেছি। আমি আমার গাড়িতে লবণ, পবিত্র জল এবং ডায়েরি নিয়ে চলে গেলাম। হোটেলে পৌঁছে আমি অনুষ্ঠানের হলরুমে গেলাম। সেখানে অনেক লোক ছিল, সবাই সাজগোজ করা, তাদের মধ্যে কোথাও আমার স্বামী ছিল। আমি ভিড়ের মধ্যে খুঁজতে লাগলাম, সতর্ক দৃষ্টি রেখে। অবশেষে আমি সুদীপ্তকে দেখতে পেলাম, একটি দলের সাথে কথা বলছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। সুদীপ্ত, আমি ডাকলাম। সে ঘুরে তাকাল। অঞ্জলি, তুমি এসে গেছ। তোমার তৈরি হতে এত সময় লাগল? আমি তার চোখের দিকে তাকালাম, খুঁজছিলাম সেই অদ্ভুত দৃষ্টি, যা আমি অভিজিতের চোখে দেখেছিলাম। এবং সেটা ছিল একটি ছায়া, একটি অপরিচিত উপস্থিতি তার চোখের পিছনে। আমাদের কথা বলা দরকার, আমি বললাম। একান্তে আমি তাকে ভিড় থেকে দূরে নিয়ে গেলাম, একটি খালি করিডোরে। আমি জানতাম আমাকে সাবধানে কাজ করতে হবে। আমি চাইনি যে অদৃশ্যটি বুঝতে পারে আমি জানি সে আমার স্বামীর মধ্যে আছে। কি হয়েছে, সে জিজ্ঞেস করল। আমি কিছু দেখাতে চাই, আমি বললাম, আমার ব্যাগে হাত ঢুকিয়ে। আমি লবণের একটি ছোট্ট পাত্র বের করলাম এবং গোপনে আমার হাতে রাখলাম। কি, সে জিজ্ঞেস করল, কৌতূহলী হয়ে। আমি হঠাৎ লবণ ছুঁড়ে মারলাম তার দিকে, তার মুখে। সে চিৎকার করে উঠল, কিন্তু সেটা সুদীপ্তের কণ্ঠস্বর ছিল না। সেটা ছিল সেই একই অদ্ভুত, অমানবিক কণ্ঠস্বর যা আমি অভিজিতের মধ্যে শুনেছিলাম। তুমি, অদৃশ্যটি গর্জন করে উঠল, এখন আর ছদ্মবেশ ধরে রাখার চেষ্টা করছে না। তুমি কিভাবে জানলে? আমার দাদি আমাকে শিখিয়েছেন, আমি বললাম, যদিও সেটা সম্পূর্ণ সত্য ছিল না। এখন আমার স্বামীকে ছেড়ে দাও। কখনোই না, সে বলল। তোমার ছেলেকে হারিয়েছি, কিন্তু এই শরীরটা আমি রাখব। আমি আমার ব্যাগ থেকে পবিত্র জলের শিশিটি বের করলাম। আমার এখনও এটা আছে, আমি সতর্ক করলাম। অদৃশ্যটি সুদীপ্তের শরীরে থেকে পিছিয়ে গেল। তুমি এটা করবে না, সে বলল। তোমার স্বামীকে আঘাত করবে। আমি পবিত্র জল দিয়ে আমার ছেলেকে উদ্ধার করেছি, আমি বললাম। এবং তার কোনো ক্ষতি হয়নি।
আমি জানি এটা তোমাকে আঘাত করবে, তোমার আবাসকারীকে নয় গিয়ে। আমি শিশিটির মুখ খুললাম। অদৃশ্যটি হঠাৎ সুদীপ্তের শরীর দিয়ে ঝাঁপিয়ে পড়ল আমার দিকে, আমাকে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু আমি প্রস্তুত ছিলাম। আমি একপাশে সরে গেলাম এবং পবিত্র জল ছিটিয়ে দিলাম তার উপর। একটি ভয়ানক চিৎকার শোনা গেল এবং সুদীপ্তের শরীর থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে এলো, ঠিক যেমনটি অভিজিতের শরীর থেকে বেরিয়ে এসেছিল। সুদীপ্ত মাটিতে পড়ে গেল। আমি তার পাশে হাঁটু গেড়ে বসলাম, তার নাড়ি পরীক্ষা করলাম। এখনও ধুকপুক করছিল, সে বেঁচে ছিল। সুদীপ্ত, আমি তাকে ডাকলাম, তার গালে আলতো করে চাপড় দিয়ে। ঠিক আছো তুমি? তার চোখ খুলল এবং এবার সেটা সত্যিই সে ছিল, আমার স্বামী, যাকে আমি চিনতাম এবং ভালোবাসতাম। অঞ্জলি, সে বিভ্রান্ত স্বরে বলল। কি হয়েছিল? পরে বলবো, আমি তাকে বললাম, তাকে আলিঙ্গন করে। এখন আমাদের বাড়ি যেতে হবে গু। বাড়ি ফিরে আমি আমার সমস্ত পরিবারকে একত্রিত করলাম, সুদীপ্ত, অভিজিৎ এবং তন্ময়া, যে তার বান্ধবীর বাড়ি থেকে ফিরে এসেছিল। আমি তাদের বললাম যা ঘটেছিল সবকিছু। প্রথমে তারা আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু যখন আমি তাদের দাদির ডায়েরি দেখালাম এবং বললাম কিভাবে সুদীপ্ত এবং অভিজিৎ উভয়েই অদৃশ্যদের দ্বারা আবাসিত হয়েছিল, তারা আমার কথা শুনল। এখন কি করব? সুদীপ্ত জিজ্ঞেস করল। আমরা কি এই বাড়িতে থাকতে পারব? হ্যাঁ, আমি বললাম। আমি দাদির মন্ত্র এবং সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছি। আমরা নিরাপদ। কিন্তু কি? তন্ময়া জিজ্ঞেস করল, তার চোখ বড় হয়ে। বেসমেন্টের ঘরটা, আমি বললাম। সেখানে এখনও একটা অদৃশ্য আছে, সেই যাকে আমার দাদি আটকে রেখেছিলেন। আমি তাকে মুক্ত করেছিলাম, কিন্তু পরে তাকে আবার সেখানে আটকে রেখেছি, পবিত্র জলের সিল দিয়ে গিয়ে। এটা কতদিন চলবে? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি ডায়েরিটি তুলে নিলাম। দাদি লিখেছেন যে পবিত্র জলের সিল শক্তিশালী, কিন্তু চিরস্থায়ী নয়। আমাদের প্রতি পূর্ণিমায় সেটা নবায়ন করতে হবে গু। এবং আমরা কি অদৃশ্যদের চিরতরে বের করে দিতে পারি না? সুদীপ্ত জিজ্ঞেস করল। আমি ডায়েরির এক পৃষ্ঠা খুললাম। দাদি লিখেছেন যে অদৃশ্যদের চিরতরে বের করে দেওয়ার উপায় আছে। কিন্তু সেজন্য একজন দৃষ্টিমান লাগবে, এমন কেউ যে অদৃশ্যদের দেখতে পারে কি। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। কোনো দৃষ্টিমানের সাথে আমাদের পরিচয় ছিল না। তারপর তন্ময়া জিজ্ঞেস করল, দৃষ্টিমান কে হয় মা? দাদি লিখেছেন যে দৃষ্টিমানরা এমন মানুষ যারা অদৃশ্য জগত এবং আমাদের জগত উভয়কেই দেখতে পারেন। তারা অদৃশ্যদের সাথে কথা বলতে পারেন এবং তাদের নিয়ন্ত্রণ করতে পারেন গু। কিভাবে একজন দৃষ্টিমানকে খুঁজে পাব? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি জানি না। দাদি লিখেছেন যে তারা বিরল। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম, আমাদের নতুন বাস্তবতা নিয়ে ভাবছিলাম। আমাদের বাড়িতে একটি অদৃশ্য আটকা পড়েছিল এবং আমরা তাকে ঠিকভাবে বের করতে পারছিলাম না। ঠিক আছে, আমি শেষে বললাম। আমরা এটাই করব, সুরক্ষা ব্যবস্থা বজায় রাখব এবং একজন দৃষ্টিমানের সন্ধান করব। ততক্ষণে আমরা ঠিক থাকব। আমরা সবাই সম্মত হলাম। আমি দেখতে পেলাম আমার পরিবার ভয় পেয়েছিল, কিন্তু তারা সাহসী ছিল। আমরা একসাথে এটা মোকাবেলা করব। সেই রাতে আমি আমার ঘরে একা বসে ডায়েরিটি পড়ছিলাম। হঠাৎ আমি একটা পৃষ্ঠা দেখতে পেলাম যা আমি আগে লক্ষ্য করিনি। দাদি লিখেছিলেন, দৃষ্টিমান বংশানুক্রমিক হয়। আমার পরিবারে এই উপহার প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, যদিও এটা সবসময় প্রকাশ পায় না। আমি আশা করি আমার পরবর্তী প্রজন্মে কেউ এই উপহার পাবে গু। আমি অবাক হয়ে পড়লাম। দাদিল